আবার একটা ধর্ণা আপনারা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে অবস্থান বিক্ষোভে বসেছেন। 2019 সাল থেকে 26 সালে পৌঁছে গেল এবং সরকারি বিভিন্ন প্রতিশ্রুতি ছাড়া আজ পর্যন্ত কিছু নেই, শুধু প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি। ওনাদের কথা অনুযায়ী ওনাদের যে ডিমান্ড, ওনাদের যে চাহিদা, একদম সাধারণ চাহিদা, সেই চাহিদা থেকে ওনারা আজকে অবস্থান বিক্ষোভে আবার বসেছেন। কদিন চলবে আমার অবস্থান বিক্ষোভ আপনাদের? আমাদের 10 দিনের যে বিক্ষোভ কর্মসূচি হাইকোর্ট থেকে পারমিশন দেওয়া হয়েছে। কেন সরকার দেয়নি? সরকার, আমরা পুলিশের কাছে অনেকবার বলেছি, পুলিশ আমাদের বলছে কপি পাঠাচ্ছি, মানে এই হচ্ছে এই হবে না, এই করে কপি আর দেয়নি। না পেরে বাধ্যতামূলক আমরা আবার হাইকোর্টের দ্বারস্থ হতে বাধ্য হয়েছি। দুর্যোগের সময় এনারা দৌড়ে যান, জীবনকে ঝুঁকি নিয়ে এগিয়ে যান। তাদের আজকে কাজের কোনো নিশ্চয়তা নেই। আমাদের 30 দিনের কাজ এবং 60 বছরের সুনিশ্চিতকরণ চাই, কিন্তু আমরা ট্রেনিং প্রাপ্ত হয়েও আমরা কাজ পাচ্ছি না। কোনো মাসে 2 দিন বা কোনো মাসে 5 দিন কাজ পাই এবং বেতন আমরা ঠিকমতো পাই না। কোনো বেতন 6 মাসে পাই, কোনো বেতন এক বছর পর পাই। বেতন কতদিনে পান? 6 মাস পর, 1 বছর পর। আমি এখন 1.5 বছর আমি ইলেকশন টাকাই পাই না পর্যন্ত। ইলেকশনের টাকা এখনো পাননি? না, এখনও পাইনি আমি। কোন ইলেকশনের টাকা? এই 24 সালে যে ইলেকশনটা হয়েছিল আপনার। 24 সালের ইলেকশন হয়ে গেছে মে মাসে শেষ, এটা 26শে ফেব্রুয়ারি। এখন তার টাকা এখনও পাইনি আমি। আপনাদের সবারই কি এইরকমই হাল? করোনার টাকা পাননি? আপনি মাথা নাড়া করেছেন কেন? শেষমেশ হয়তো নিজের জীবনটাও দিয়ে দেবো এরকম একটা ভাবনা চিন্তার মধ্যে আছি। বিগত কয়েক মাস বা কয়েক বছর যাবত আমি বাড়ি ঢুকি নাই। বিভিন্ন কোথায় থাকছেন? সমস্ত ওই ধর্ণা কর্মসূচিতে জেলা অনুযায়ী যে ডেপুটেশনগুলো হচ্ছে সেখানে অংশগ্রহণ করতে হচ্ছে এবং কলকাতার বুকে পড়ে আছি 1 মাসের উপর, শুধুমাত্র দাবি দেওয়ার লক্ষ্যে। 30 দিনের কাজ আর 60 বছরের সুনিশ্চয়তা। আর মাথা নাড়া করেছি, নিজের সৌন্দর্যটাকে নষ্ট করে দিয়েছি, কারণ মনের আশাটাই তো নিভতে বসেছে। আমি চাইছি সামনে যে বাজেট আছে ওখানে আমাদের কর্মকাণ্ডটা উনি প্রশাসনিকভাবে প্রকাশ করুন এবং এছাড়াও উনি তো আমাদের সর্বময় কর্ত্রী, উনি মন করলেই কিন্তু সব কিছু করে দিতে পারেন। সংখ্যা কত? আমাদের টোটাল সংখ্যা 75,000। আমাদের অ্যাক্টিভ ভলান্টিয়ার্স রয়েছে 18,000 এবং আপাতত মিত্র রয়েছে 7,300। এই নিয়ে টোটাল আমাদের যে সংখ্যাটা রয়েছে, আমি মনে করি দিদি যেভাবে রাজ্যে সিভিক পুলিশদের একটা মান্থলি বেতনের ব্যবস্থা করেছেন, ঠিক সেভাবেই আমাদেরও জন্য একটা ডাল ভাতের ব্যবস্থা তিনি করেন। আমরা এই আশায় দীর্ঘদিন যাবৎ আমরা জেলা থেকে শুরু করে আমরা উত্তরকন্যা এবং নবান্ন, বিকাশ ভবন সমস্ত জায়গায় বারংবার আমরা কপি দিয়েছি, বারংবার আবেদন নিবেদন করেছি ডাইরেক্টর অফিস, কিন্তু এখনও পর্যন্ত আমাদের সুরাহার কোনো রাস্তা মেলেনি। শুধু আমাদের আশ্বস্ত করছেন, বারবার আশ্বস্ত করছেন, কিন্তু আমরা এখনও পর্যন্ত সুরাহার কোনো রাস্তা পাচ্ছি না। টোটাল এসআইআরটা কিন্তু আমাদের ছেলেরাই সামলাচ্ছে, সিভিল ডিফেন্স ব্লক সেটাও সামলাচ্ছে। মানে টোটাল কিন্তু আমাদেরকে সরকার একটা ভালো রকম জায়গাতেই নজরেই রাখে এবং গুরুত্বপূর্ণ কাজ ভোট গণনা থেকে শুরু করে বিভিন্ন রকম পারপাসে করি। কিন্তু আপনারা ভোট গণনায় থাকেন? হ্যাঁ, অবভিয়াসলি থাকি। আমরা সিভিল ডিফেন্স ডিউটি পাই, আমাদের তো ডিএম থেকে অর্ডার হয় এবং সেই কপি অনুযায়ী পাই, কিন্তু সেটা খুব যৎ সামান্য। স্বজন পোষণ বলতে কারোর মানে মামা, কারোর কাকা, কারোর ভাইপো এরকম কাজ করছে, সেখানে 14 দিন করে কাজ করার হয়েছে। সেখানে 14 দিন করে যে কাজ করবে তারা আবার 2টো শিফটিংয়ে করে 28 দিন করছে। আবার কেউ 2 দিন, তাদের নিজেদের লোকদের যারা করছে মানে 14 দিন করে 2টো শিফটিংয়ে, তাদের আবার মানে আত্মীয় স্বজনদের নিয়ে নিচ্ছে, ঘুষ মতো দিতে হয় টাকা। এটা তো দিদির রাজ্যে আমরা আশা করি না। দাবি না মানলে আমরা হাতের বিষের বোতল নিয়ে বসবো, বিষ খাবো, কারণ মরে মারা যাবেন। আমরা তো এখনও তো মরেই তো রয়েছি, আমরা দেওয়ালে পিঠ ঠেকে গেছে, জীবন্ত লাশ আমরা। আমাদের আর বেঁচে থাকার তো কোনো রাস্তা নেই, তো এর থেকে ভালো আমরা মরে যাবো বিষকে। সিভিল ডিফেন্সে ট্রেনিং করেছি 2013, রান এবং মোটামুটি সাঁতার, ভাইভাতে সবেতে পাস করেছি এবং আমাদের মেদিনীপুর সৎকৃতিতে আমাদের ট্রেনিংও হয়েছে। জানি একটা কিছু সুরাহা কিছু হবে, কিন্তু কিছুই হয়নি। কিটটা যে পেয়েছি আমরা, সেটাও কিন্তু আমরা আন্দোলন করে পেয়েছি এবং আমাদের ট্রেনিংয়ের পর একটা 7,000 সামথিং কত একটা টাইফেন দেওয়ার কথা ছিল, সেটা আমাদেরকে দেয়নি। আমাদের মূল বক্তব্য হচ্ছে, আমরা দীর্ঘ সময় ধরে নবান্ন, বিধানসভা, বিকাশ ভবন, ডাইরেক্টর সহ সমস্ত উচ্চপদস্থ নেতৃত্বের সঙ্গে কিন্তু আমরা বসছি, যারা আধিকারিক রয়েছে তাদের সঙ্গে আমরা বসেছিলাম। আমরা
নবান্নের 14 তলায় যে ঢিলছড়া দূরত্বে ছিলাম মুখ্যমন্ত্রীর নবান্নে, সেই মন্দির তলায়, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা স্পেশাল সেক্রেটারির সঙ্গে সাক্ষাৎকার পেয়েছি। সেই স্পেশাল সেক্রেটারি সাক্ষাৎ আমাদের বলেছিল যে 30 দিনের কাজ এবং 60 বছরের যে নিশ্চয়তা, ওটা খুব দ্রুততার সহিত হতে চলছে। কিন্তু সেটা আজও আমরা কোনো রকম কোনো কপি বা কোনো অর্ডার, কোনো বার্তা, কোনো কোনো অর্ডার কপি কিচ্ছু পেলাম না। সত্যি আমরা দুঃখিত এবং মর্মাহত, যার কারণে আজও আমরা রাস্তায় এবং পথে। এরপর কি করবেন? আমরা পরবর্তী step? আগামী 8ই ফেব্রুয়ারি পর্যন্ত আমরা ধর্ণা কর্মসূচি রেখে আসছি। আমরা এই ধর্ণা কর্মসূচি থেকে গত 29 তারিখে মুখ্যমন্ত্রী, আমাদের মন্ত্রী জাভেদ খান ডিজাস্টার ম্যানেজমেন্টের, এবং এর সঙ্গে সঙ্গে আমাদের ডাইরেক্টর অফিস রয়েছেন, সে ডাইরেক্টর সাহেব, বিধানসভার যে স্পিকার, সবাইকে কিন্তু আমরা আমাদের চিঠি চাপাটি জমা করেছি। এর আগেও আমরা হার্ড কপি জমা করেছি, কিন্তু আমরা এই ধর্ণা মঞ্চ থেকেও আমরা আমাদের কপি কিন্তু দিয়ে আসছি, আমাদের বার্তা আর্জিটা দিয়ে আসছি। আমরা সেটা সদুত্তর চাইছি, নিশ্চয়তা চাইছি এই বাজেট অধিবেশনের আগে। আর এটাও আমরা বলে রাখছি যে বাজেট অধিবেশনে যদি কোনো রকম রেজাল্ট আউট না হয়, তাহলে কিন্তু আমরা ভোট ব্যাংকে জবাব দেওয়া ছাড়া কোনো রাস্তা দেখতে পারবো না। কারণ আজকে আমাদের সত্যি একদম দেওয়ালে পিঠে ঠেকে গেছে। কারণ আপনারা দেখেছেন, এর আগে আমরা কলকাতার মৌলালিতে রাজপথ পুরো অবরোধ করে দিয়ে আমরা কিন্তু সেই জায়গায় জ্যান্ত লাশ তৈরি করে কিন্তু প্রতীকী একটা মিছিল করেছিলাম। কারণ আমরা আজকে নিজের জীবনটা আজকে লাশে পরিণত হয়ে গিয়েছে, সেটা আমরা তুলে ধরেছি একমাত্র দৃষ্টি আকর্ষণের জন্য। আজকের এই ধর্ণা মঞ্চ কলেজ স্ট্রিট কলকাতা থেকে আজকে আমরা এই ধর্ণা মঞ্চ থেকে আমরা আজকে আমাদের আরেক অভিনব কর্মসূচি দেখিয়েছি। সেটা হচ্ছে আমরা নিজের যে সৌন্দর্য, সেটা আমরা কিন্তু মাথা পর্যন্ত আজকে ন্যাড়া করতে আমাদের ছেলেমেয়েরা বাধ্য হচ্ছে। তো এরপরে কে কোথায় সুইসাইড করবে, কে কোথায় বিষ খেয়ে মরবে, এ বলা কিন্তু বড় অপকাশ। কারণ যে যার মতো মেন্টালিটিভাবে খুব একটা অশান্তির মধ্যে একটা জীবনযাপন করছে, সবাই বিলাসবহুলভাবে কাঁদছে। ফলে এই হতাশা থেকে, এই যন্ত্রণা থেকে সবাই বাঁচতে চাইছে। কারণ সবার বয়স একটা জায়গায় 30, 32, 40, 45 জায়গায় পৌঁছেছে। ফলে আমরা চাইছি এই যে বিধানসভা নির্বাচন 2026, সেই নির্বাচনের আগে আমাদের স্থায়ীকরণ ব্যবস্থা হোক অবিলম্বে। এর সঙ্গে সঙ্গে আমরা রাজ্য সরকারের পাশাপাশি আমাদের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী থেকে শুরু করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বামফ্রন্টের মোহাম্মদ সেলিম থেকে শুরু করে সবার দৃষ্টি চাইছি অবিলম্বে আমাদের জন্য, আমাদের যে বঞ্চনা, আমাদের যে যন্ত্রণা, সেটা মিটিয়ে দেওয়া হোক। ওনাদের আবেদন বলুন, চাহিদা বলুন, সরাসরি শুনলেন। মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন ওনারা রেখেছেন, এবং যদি না এই বাজেটে ওনাদের আবেদন দেখতে পাওয়া যায়, তার জন্য ওনারা একটা প্রচ্ছন্ন হুমকিও দিয়ে রাখলেন।